আজকে এই ওরিয়েন্টেশন ক্লাস, যেটা প্রথম বর্ষে আনুষ্ঠানিকভাবে আজকের থেকে শুরু হলো, তাদের এই বরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, এই প্রতিষ্ঠানে সম্মানিত অধ্যক্ষ মোহাম্মদ নাসির উদ্দিন, উপস্থিত আছেন আমাদের বিএনপি আশিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক মোহাম্মদ কাবিল উদ্দিন, যুবদল যারা তাজুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিয় শিক্ষক মণ্ডলী, গভর্নিং কমিটির সম্মানিত সদস্য ও ছাত্রছাত্রী ভাই বোন, আসসালামু আলাইকুম। বক্তৃতা কেউ শুনতে চায় না, এতক্ষণ আমরা তোমাদের এখানে তোমরা বসেছিলাম, অনুষ্ঠান 1 ঘন্টা পরে শুরু হয়েছে। আমি একটি বিশেষ পর্ব করবো, হয়তো 5-7 মিনিট বক্তৃতা দেওয়ার পরে। কেউ যদি আমাকে যে কোনো ব্যাপারে, কলেজ, পলিটিক্যাল, দেশ কিংবা আমার ব্যক্তিগত কোনো প্রশ্ন করতে চায়, তাদেরকে সুযোগ দিব। তারপরে আমরা একটা কুইজ কম্পিটিশন করব, ওপেন কুইজ কম্পিটিশন। আমি প্রশ্ন করব, তোমরা হাত তুলবা, কর্ডলেস মাইক্রোফোন তোমার হাতে চলে যাবে। উত্তর দিতে পারলে প্রত্যেকটা প্রশ্নের জন্য একটি করে পুরস্কার। টাকা দেওয়ার সিস্টেম নাই, আমরা পুরস্কার দিব, অপেক্ষা করো। আমরা যদিও এটা প্রথম বর্ষের জন্য নির্ধারিত করেছি, সেকেন্ড ইয়ারে অনেক স্টুডেন্ট আছে, তোমরা পার্টিসিপেট করতে চাও? সেকেন্ড ইয়ার চাও? আচ্ছা, ঠিক আছে, সেকেন্ড ইয়ারকে আমরা নিলাম। আমরা এই পর্বটা 1 আওয়ার প্লাস মাইনাস আমরা এটা করবো। তারপরে মনোযোগ দিয়ে আমাদের 5-7 মিনিট কথা শোনো, তারপর আমাদের সেই পর্ব শুরু হবে। আমি বক্তৃতার শুরুতেই স্বার্থপরের মতো নিজের সম্বন্ধে একটু কয়েকটি কথা আগে বলে নিই, কারণ সামনে আমাদের নির্বাচন আছে তো। তোমরা তো অনেকে আমাকে চেনো না, জানো না, খালি নাম শুনছো। ওই কিছু আমার কাজকর্ম, শিক্ষাগত যোগ্যতা এগুলো না জানলে তো তোমাদের দয়া মায়া বাড়বে না, তোমরাও তোমাদের বাবা মাকে বলতে পারবে না। বলার মতো কিছু ব্যাপার তো থাকতে হবে। আমি মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে 1980 সালে ইন্টারমিডিয়েট পাস করেছি। এখানে কারো জন্ম হয়নি, আমি শিওর। আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে মেডিকেল সায়েন্সে বেসিক ডিগ্রি, ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি, MBBS 1987 সালে পাস করেছি। ইন্টার্নি শেষ করে আরও পিজিতে ট্রেনিং নিয়ে কার্ডিওলজি, নেফ্রোলজির উপর 10 BCS পাস করে আমি 91-এ মেডিকেল অফিসার হিসেবে কিশোরগঞ্জ ইটনাতে প্রথম পোস্টিং হয়। পরে সাভারে 93-তে বদলি হয়ে আসি। 96-এ আমি চাকরি ছেড়ে আমি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করি, কারণ সরকারি নিয়ম হলো সরকারি চাকরি করা অবস্থায় জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা যায় না। সেজন্য আমাকে স্বেচ্ছায় পদত্যাগ করতে হয়েছে। আমি 96-এ প্রথমবার 12 জুনে এবং 1 অক্টোবর 2001 সালে দ্বিতীয়বার, পরপর 2 বার বিএনপির মনোনয়নে ধানের শীষ মার্কা নিয়ে এইখানে জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হই। আমার বাবা দেওয়ান মোহাম্মদ ইদ্রিস 45 বছর এই আশুলিয়া, পরবর্তীতে ইয়ার পরে 43 থেকে 88 পর্যন্ত চেয়ারম্যান ছিলেন এবং 79 সালে বিএনপির মনোনয়নে ধানের শীষ মার্কা নিয়ে এই সাভার আসনে উনি সংসদ সদস্য হন। উনি 90 সালে মারা যান। তারপরে একজন এমপি হয়েছিলেন। 96 থেকে আমি এই এলাকার বিএনপি হাল ধরেছি। আমি, আমার ছোট ভাই দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব ইয়ারপুর ইউনিয়নে পরপর 2 বার চেয়ারম্যান ছিলেন, 1 বার ভাইস চেয়ারম্যান ছিলেন। এই যে হুমায়ুন ভাই আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, উনি আমার আপন বড় বোনের হাজবেন্ড। 84 থেকে 2011 27 বছর চেয়ারম্যান ছিলেন। আমি একটি রাজনৈতিক পরিবারের সন্তান। আমি মাত্র 3 বার জেল কেটেছি রাজনৈতিক কারণে। 12, 13, 15 সালে আমার নামে এখনো 40-50টি মামলা আছে। সরকার অনেকগুলো প্রত্যাহার করেছে। এই সময়ের মধ্য দিয়ে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড করতে হচ্ছে।
আমি 93-তে ইয়ারপুর ইউনিয়ন বিএনপি সভাপতি ছিলাম। 2011 সালে আমি আশিরা থানা বিএনপি সভাপতি ছিলাম। 2016 সালে আমি ঢাকা জেলা বিএনপি সভাপতি ছিলাম। এখনো আমি কেন্দ্রীয় কমিটির সহপরিবার কল্যাণ সম্পাদক। তা আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, মানুষের পাশে, শিক্ষা প্রতিষ্ঠানে যাতে উন্নয়ন ঘটে, সেখানে শিক্ষা মান যাতে সমুন্নত চেষ্টা করি, ইনশাআল্লাহ আগামীতে করব। আর তোমার হলো তোমরা এখানে পড়াশোনা করতে আসছো, ধরো আমি কোনো কোম্পানি হেড হয়ে বসে আছি, আমি সার্টিফিকেট দেখে যখন দেখি যে ম্যাট্রিকের থেকে ইন্টারমিডিয়েট তার রেজাল্ট ভালো, আমার প্রথমে তার প্রতি অ্যাট্রাকশনটা বাড়ে। আর যদি দেখি তার রেজাল্ট খারাপ, যে ম্যাট্রিকে ভালো করছে ইন্টারমিডিয়েট খারাপ, আমার তার আগ্রহটা কমে যায়। ছেলেকে আমার বেশি প্রশ্ন করার দরকার নেই, কারণ সে পড়াশোনায় মনোযোগী ছিল না এবং সে অনেক ফাঁকি দিছে, তার বেসিক তার অনেক কিছুই অনেক শক্ত না। এটা আমার আইডিওলজি। অতএব ইন্টারমিডিয়েটে বেশি নাম্বার পাওয়া অনেক সুযোগ আছে, কারণ তুমি পরীক্ষা দাও 1200 নাম্বারে, পার্সেন্টেজ কাউন্ট হয় 1120 নাম্বারে। এই সুযোগটা তোমাদের দেওয়া হয়েছে, যে তোমরা সেটা ফলো করো। একটু পড়লে, ভালো রেজাল্ট করলে তুমি কিন্তু পরবর্তীতে অনার্স মাস্টার্সে যখন ভালো করবা, তোমার চাকরি করতে, সমাজে প্রতিষ্ঠিত হতে, মানুষের সম্মান করাতে অনেক কাজে লাগবে। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি, ছুটিতে বাসায় আসলে আব্বা তার বন্ধু বান্ধবদের ডেকে যখনই বাসায় আসতো, আমরা 3 ভাই 3 বোন, ভাইদের মধ্যে আমি বড়, আমার এক বোন বড়, সবাইকে যারা আসতো তাদেরকে সালাম করাতো। তা আমি কয়েকদিন পরে আম্মাকে বললাম যে আব্বা এটা কি শুরু করছে, যে কোনো লোক তার কি বন্ধু, আমরা কাউকে চিনি না, তাকে পায়ে ধরে সালাম করতে হবে কেন? তাহলে তো সালামের গুরুত্ব কমে যাচ্ছে। আমরা তো জানি সালাম করতে হয় ঘনিষ্ঠ আত্মীয়কে, দাদা দাদি, নানা নানু, খালু, মামা, চাচি, এই ধরনের যারা ক্লোজ আত্মীয় তাদের। আমরা সবাইকে কেন, জানতেন লোককে কেন আমরা সালাম করবো? আব্বা বন্ধু, সৌভাগ। তা আম্মা আব্বাকে বললেন, আব্বা আমাকে বাদ দিলেন যে ঠিক আছে, আমার ডাক নাম বাবু, আচ্ছা বাবু সালাম করতে হবে না, কিন্তু অন্য ভাই বোনদের সালাম তুলতে থাকে। 10-15 দিন পরে একদিন দুপুরে খাবার টেবিলে উনি আমাদের সবাইকে পেয়ে গেলেন। তখন উনি বলছেন যে জীবনে বড় হইতে হলে শুধু বাবা মা, শিক্ষকের সালামই যথেষ্ট না, অনেক মানুষের অনেক সালাম দরকার হয়। আজকে তোমাদের বয়সে এটা আমি তখন বুঝি নাই, আজকে এই বয়সে আমি এটা রিয়েলাইজ করি যে তুমি এই লেভেলে এই লেভেলে এই লেভেলে বড় হতে হলে তোমাকে থানা চিনবে, জেলা চিনবে, রাষ্ট্র চিনবে, অনেক মানুষের অনেক সালাম কিন্তু লাগবে। তো এই কথাটা এই কারণে পড়ছি, পড়াশোনা শিখলেই কিন্তু সব কিছু হবে না, তোমার ভাগ্য তোমার সাথে কিন্তু ম্যাচ করতে হবে। একজন মানুষ ইচ্ছা করলে জীবনে একদম অনেক উঁচুতে যেতে পারে না, আল্লাহরও কিন্তু বরকত লাগবে, তারও কিন্তু ব্লেসিং লাগবে, এবং তারও যদি ইচ্ছা না থাকে তুমি অনেক কিছু হইতে পারবে না। অনেক বাচ্চা বাচ্চা ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, কেন মারা যায়? তার কি কোনো অপরাধ আছে? নিষ্পাপ। কারণ আল্লাহ কখন কাকে দুনিয়া থেকে নিয়ে যাবে, অন্তর্যামী সৃষ্টিকর্তা, আমরা কিন্তু সেটা জানি না। অতএব অনেক কিছু কিন্তু ভাগ্যের উপরও নির্ভরশীল। এবং একটা কাজ করবা, যখন যে কাজটা করবা মনোযোগ দিয়ে করবা। আমি সেটা করার চেষ্টা করি। যেমন আজকে এখানে প্রোগ্রাম, তোমাদের এইটার পরে আমরা টিচারদের নিয়ে এক জায়গায় খাবো, খাবার পরে আসে শিক্ষকদের সাথে আমি 1 ঘন্টা মত বিনিময় করবো, তারপরে আমি গাবনে বটি মিটিং করবো, তারপর তোমাদের একটা খেলা আছে, খেলা উদ্বোধনী করে তারপর আমি এখান থেকে বিদায় নিব। আমি বাসার থেকে উঠেছি 9টায়, কিন্তু রাস্তায় যানজটের জানে আমি চাচ্ছিলাম যে 10:30 অনুষ্ঠানটা শুরু হবে, আমি সেটা করতে পারিনি। অতএব যখন যেটা দেখবা একজন কথা বলতেছে, তুমি নিজে বক্তৃতা শিখতে পারবে না, অন্যের কথা বলা ফলো করো, সে কিভাবে কথা বলে, কোনটা আগে বলে, কোনটা পরে বলে। বক্তৃতার অনেক কিছু শেখার আছে, আমি কোন পয়েন্টটা আগে বলবো, কোন পয়েন্টটা পরে বলবো, এটাও কিন্তু শিক্ষার ব্যাপার। অর্থাৎ তোমার কিছু শিখতে হলে তুমি পাঠ্যপুস্তক পড়ে জীবনে অনেক কিছু শিখতে পারবে না, অন্যকে দেখে দেখে অনেক কিছু শিখতে পারবা। একটি বাচ্চা 2 বছর 2.5 বছর লাগে
প্রথম কথা বলা শিখতে। আর একটা মানুষ সুন্দর করে কোন জায়গায় কি বলতে হবে সারা জীবনও শিখতে পারে না। আমি দায়িত্ব নিয়ে বললাম, সারা জীবনও শিখতে পারে না, শিখার কোনো শেষ নাই। এবং আমি যেটা বলতে চাই, ফ্যামিলি, তোমার বাপ মা হলো তোমাদের আসল গার্জেন। তোমার বাপ মা আন্তরিকভাবে ব্লাইন্ডলি তোমাদের জন্য যে দরদ ভালোবাসা দেখাবে পৃথিবী কেউ দেখাবে না। ধরো একটা উদাহরণ দেখাই, তুমি রোড অ্যাক্সিডেন্ট হলো, তোমার বাপ মা জানে না, তোমাকে কেউ হাসপাতালে নিয়ে গেছে, সবার আগে দৌড়ে ছুটে আসবে তোমার আব্বু ভাই বোনটা, এবং দেখবা দুই একদিন তোমার বন্ধু বান্ধবরা তোমার টেক কেয়ার করবে, টাকা পয়সা কিন্তু বাপ মা দিবে। এবং তুমি ধরো 15 দিন আছো হাত পা ভেঙে হাসপাতালে, 15 দিনই বাপ মা তোমার খোঁজখবর নেবে এবং তোমাকে বাসায় না নেওয়া পর্যন্ত তাদের শান্তি নাই, ঘুম নাই। অতএব যারা এরকমভাবে তোমাদেরকে ব্লেসিং দেয়, নার্সিং করে, টেক কেয়ার করে, তাদেরকে কষ্ট দেওয়া দরকার নাই। খুব কম লোকের নাম আমি জানি যারা বাপ মাকে কষ্ট দিয়ে খুব ভালো জায়গায় আছে। আমি বেশি লোকের নাম জানি না, দুই একজনের নাম জানি, সেই নাম আর তোমাদেরকে আমি বলতে চাই না। 90%, মোর দেন 90% যারা প্রতিষ্ঠিত হয়েছে বাপ মাকে সম্মান করে, শ্রদ্ধা জানিয়ে, তাদের ব্লেসিং নিয়ে, তাদের দোয়া নিয়ে, তাদের সালাম নিয়ে তারা আসে। পড়াশোনার কোনো বিকল্প নাই, কোনো শর্টকাট ওয়ে নাই। তুমি ভালোভাবে পড়াশোনা করবা, মানুষ হবা, এবং এটা সমাজে কাজে লাগবে। আজকে আমি অনেক মানুষকে দেখেছি যারা মাস্টার ডিগ্রি পাস কিন্তু মানুষ হয় নাই। ভূপেন হাজারিকা একটা জনপ্রিয় গান আছে, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি সে পেতে পারে না? গানের লাস্টের দিকে আছে, মানুষ সে যদি না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জাকে তুমি পাবে না ও বন্ধু। এই কথা শিক্ষিত অমানুষদের নিয়ে বলা। এটি রচনা করেছে ভূপেন হাজারিকা, এটা সুর করেছে ভূপেন হাজারিকা, এটা কণ্ঠ দিয়েছে ভূপেন হাজারিকা। বেশি গান দরকার নাই, ওই দুই একটা গানের জন্য একটা বড় বড় শিল্পীকে মানুষ সারা জীবন মনে রাখে। পুরস্কার সিনেমা একটা আবিদা সুলতানের একটা গান আছে, হার জিন চিরদিন থাকবে, তবুও তো এগিয়ে যেতে হবে। ওই গানটা প্রত্যেকটা লাইন কিন্তু মেনে। এই জীবন একটা প্রতিযোগিতা, প্রত্যেকটা জায়গায় প্রতিযোগিতা করেই তোমাকে টিকে থাকতে হবে, কেউ তোমাকে জায়গা ছেড়ে দিবে না। তুমি এখানে আসছো, তুমি আজকে চাকরিতে ইন্টারভিউতেও যাও, যেখানে ভালো করবে কমিটির লোক যাকে পছন্দ হবে তাকে নেবে। প্রমোশনের জন্য যাও, সেখানেও একই অবস্থা। তারপর অন্য কোথাও যাও, ব্যবসা করো, প্রতিযোগিতার মধ্যে টিকে থাকতে হবে। অতএব এই যুগে ভালো করতে হলে নিজের বেসিকটা ঠিক করো, মন দিয়ে পড়াশোনা করো। তোমরা স্বক্ষেত্রে এমন উজ্জ্বল নক্ষত্র হবে, আমরা দেখতে চাই তুমি এমন অফিসে কর্ণধার হয়ে বসে আছো যেখানে একটা উন্নয়নের জন্য ফাইল নিয়ে আমি তোমার কাছে গিয়েছি যে আমার এই কাজটা করে দেন, সাইন করে দেন। আমরা সেরকম জায়গায় তোমাদের প্রত্যেকটা ছাত্রকে আমরা দেখতে চাই। তোমাদের বাপ মা মুখ উজ্জ্বল করবে, এই দুসাইড কলেজের মুখ উজ্জ্বল করবে, এলাকার মুখ উজ্জ্বল করবে, এটাই আমার প্রত্যাশা। পরিশেষে আমি কয়েকটা সমস্যার কথা, যেটা ওমর ফারুক অনেক স্পষ্ট করে বলেছে। কম্পিউটার ল্যাবের যেটা সমস্যা, এটা ভালো ম্যানেজমেন্ট হচ্ছে না। টিচার আছে, সেই টিচার এমনই ব্যস্ত, আজকে আমি তাকে খুঁজলাম, তার আসতে পারে নাই। এটার ব্যাপারে আমি উদ্যোগ নেব, আজকে আমি মিটিং এটা প্লেস করব। দরকার হলে সে যদি বেশি ব্যস্ত থাকে, আমরা পার্ট টাইম টিচার নেব। কিন্তু কম্পিউটার ব্যাপারে আজকে আমি যেটা ঘোষণা দিয়ে যাচ্ছি, কারণ আমার কাছে মনে হচ্ছে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, নির্বাচনের আগে রাজনৈতিক ব্যক্তিরা শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি থাকতে পারবে না। আমি হয়তো মাসখানেক আছি, এই মাস পর্যন্ত, তারপরে আমাকেও দায়িত্ব ছেড়ে দিতে হবে। সেই জন্য এখানে যেসব দায়িত্ব ম্যাক্সিমামগুলো ইনশাল্লাহ আমি পূরণ করে যাবো। দেখেছি যে কোন পয়েন্টগুলো বলেছে, কম্পিউটার লেভেলে যে সমস্যা সেটা আমরা করে দেবো। ভবনের নাম ইতিমধ্যে পরিবর্তন হয়েছে, এটা নিয়ে আমার বলার কিছু নাই। শেখ হাসিনা ভবন এখন নাই। 7টা পাস নিয়ে 7টা পাসটা আমরা 1 মাসের মধ্যে এমন মেরামত করবো যেটা তোমরা আশায় হয়তো করো নাই। প্রথম তলা, দ্বিতীয় তলা বাথরুম ওয়াশরুম আছে, সেটা ঠিক মতো মেনটেন হচ্ছে না। এটা মেনটেন্যান্সের ব্যবস্থা এবং যা যা করলে তোমরা স্বাচ্ছন্দ্যে কমফোর্টেবলি
সেই ওয়াশরুম ব্যবহার করতে পারবা ছেলে মেয়ে, সেটা ব্যবস্থা আমরা সে ব্যবস্থা ইনশাল্লাহ হবে। তোমরা পিকনিকের ব্যাপারে কি করছো আমাকে আবার বলো তো। পিকনিক শেষ করি কয় তারিখ? আচ্ছা ঠিক আছে, টেস্ট পরীক্ষা আগে পিকনিক হবে, যাও, সেটা দায়িত্ব নিলাম। আর আমরা জহির ইসলাম সাহেব যে জমি দিয়েছে, হয় কি প্রাইমারি স্কুলটা হাই স্কুল হয়, তখন কিন্তু ওই প্রাইমারি স্কুলে এক নাম, হাই স্কুলে এক নাম, এটা করা যায় না। এখন স্কুল কলেজ একসাথে, আমাদের কিন্তু বোর্ডের নিয়ম, মন্ত্রণালয়ের নিয়ম, এগুলো ফলো করতে হবে। আমরা কতটুকু কি আমি জানি না। আমি লাইব্রেরির নামটা আমি আজকে ঘোষণা করলাম, জহির ইসলামের নামে লাইব্রেরির নাম, এটা আজ কালকে থেকে এটা করা হলো। কমন রুম নিয়ে তোমরা করেছো, কমন রুম শুধু থাকলে হবে না, সেখানে জন্য খেলাধুলার জিনিস থাকে। আমি ক্যারাম চ্যাম্পিয়ন ছিলাম, আমি দাবা ভালো খেলি, আমি টেবিল টেনিস ভালো খেলতাম, আমি ফুটবল কলেজ টিমে খেলছি, ভলিবল, বাস্কেটবল খেলছি, আমি ক্রিকেট খেলতে পারি। ক্যাডেট কলেজে পড়েছি তো, আমাকে সব খেলা খেলতে হয়েছে। আজকে ফুটবল, কালকে ভলিবল, কালকে বাস্কেটবল। আমাদের ওখানে 300 একর জমির উপর ক্যাডেট কলেজ। আমরা যেখানে থাকতাম 6টা ফুটবল মাঠ, 4টা ভলিবল, 2টা বাস্কেটবল, একটা চত্বর, এক এক ক্লাস এক একটা খেলতেছে, এক এক সেকশন। তো সেটা আমরা বললাম। আরো 2টা গুরুত্বপূর্ণ, এই কলেজে একটা সুন্দর গেট নিরাপত্তার জন্য দরকার, সেটা সিদ্ধান্ত নিব এবং 1 সপ্তাহের মধ্যে গেটের কাজ শুরু হবে। এই টিচারদের কয়েক মাসের বেতন নাই, তাদের কতগুলো দোকান আছে, ওখানে আমরা দোকান বাড়াবো, যাতে সেই দোকানে ইনকাম দিয়ে শিক্ষকদের বেতনটা হয়। তোমাদের অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শুনেছ। এখন আমরা আমাদের মূল পর্বে চলে যাচ্ছি। প্রথম পর্ব হলো, আমাকে কেউ যদি